আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি তোমাদের সিরাজ স্যার। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি দ্বিতীয় লেকচার করব। তো তোমরা যারা প্রথম লেকচারটা অলরেডি করেছো তারা আশা করি দেখতে পারছো যে আমরা বিভিন্ন স্থানাঙ্ক জ্যামিতিতে টাইপ 3 পর্যন্ত, যে তোমাদের এই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা বিভিন্ন টাইপে বিভক্ত করেছিলাম এবং সেই টাইপটাতে অলরেডি টাইপ 3 পর্যন্ত আমরা বিভিন্ন সমস্যার সমাধান দেখেছি। তো আজকে আমরা করবো অ্যাকচুয়ালি টাইপ 4 থেকে, যেটা হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত। ওকে, এটা হচ্ছে আমাদের সাথে যে সম্পৃক্ত এগুলো, যেটা হচ্ছে উদাহরণ 4 এবং অনুশীলনী হচ্ছে 7 এবং 8 প্রশ্নগুলো এটার সাথে সম্পৃক্ত। ওকে, সো আসলে আমরা প্রথমতই বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে ধারণা নিয়ে আসি। তো চতুর্ভুজ ধারণা যদি আমরা নিয়ে আসতে চাই, দেখো, তো চতুর্ভুজের বেলায় আমরা নর্মালি জানি যে আমাদের বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে আমরা শুনে এসেছি, যে আয়ত, সামান্তরিক বা রম্বস, হ্যাঁ, তারপর হচ্ছে বর্গ ইত্যাদি। তো এই চতুর্ভুজগুলো হচ্ছে আমরা একটু ধারণা নেব, যে তাদের বৈশিষ্ট্যগুলো আবার একটু মনে করবো আমরা। দেখো, তো আমাদের যে চতুর্ভুজের বেলায় কি হতে পারে, আমরা জানি যে একটা চতুর্ভুজে কি কি থাকে বলো। নর্মালি যদি আমরা এরকম ভাবে যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, নর্মালি তার কি থাকে আমরা সবাই জানি যে একটা চতুর্ভুজের 4টা বাহু, তাই না? যে বি, বিসি, সিডি বা ডি, এরকম 4টা বাহু এবং কি থাকে, 2টা কর্ণ থাকে, তাই তো? যেমন আমাদের এসি আর বিডি। সো আমাদের এই চতুর্ভুজের বাহু, দৈর্ঘ্য এবং কর্ণের মাধ্যমে আমরা আসলে ওই চতুর্ভুজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা নেব। হ্যাঁ, তো আমাদের দেখো যেটা বলতেছিলাম আমরা, যে চতুর্ভুজের বেলা তাহলে কি হতে পারে, নর্মালি যে তাদের বিপরীত বাহুগুলা আমাদের কি হতে পারে, সমান্তরাল হতে পারে চতুর্ভুজে। প্রথমত আমরা যদি বাহু দিয়ে বলি তাহলে কি হতে পারে চতুর্ভুজের বেলা, সর্বপ্রথম তাদের বিপরীত বাহু কি হতে পারবে, সমান হতে পারে। সমান ও সমান্তরাল আমরা জানি, তো অ্যাকচুয়ালি আমরা আসলে জাস্ট এক্ষেত্রে আমাদের সমান প্রমাণ করব আমরা। এবং এবং অথবা কি হতে পারে, যে তাদের 4 বাহুই সমান হতে পারে। হ্যাঁ, অথবা তাদের 4 বাহুই সমান হতে পারে। ওকে, এখন খেয়াল করো যে আমাদের যদি বিপরীত বাহু সমান হয়, তো বিপরীত বাহু সমান হওয়ার পরে আমরা একটু বোঝাচ্ছি, তার আগে একটু লিখে নিই যে বিপরীত বাহু সমান হলে কি কি হয় আমরা জানি। সেটা 2টা ওয়ে হতে পারে, যে সেক্ষেত্রে সে হতে পারে আয়ত কিংবা সামান্তরিক। ওকে, সো যদি আমরা আবার তাদের এরপর আমরা তাহলে সিদ্ধান্ত নিব কি হবে, দেন আমরা কর্ণ নির্ণয় করব। যদি এক্ষেত্রে দেখা যায় কর্ণ, অর্থাৎ আমাদের যে দুটো অলরেডি দেখলাম যে আমরা কর্ণ এসি আর বিডি, যদি কর্ণদ্বয় সমান হয়, ওকে, যদি কর্ণদ্বয় কি হয়, সমান হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো আয়ত। ওকে, তাহলে সে কর্ণদ্বয় সমান হলে আমরা তখন এটা কি বলবো, আয়ত। আর যদি আমাদের কর্ণদ্বয় সমান না হয়, ওকে, না হয়, তখন আমরা সেটাকে বলবো সামান্তরিক। ওকে, তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। প্রথমত যে চতুর্ভুজে তাহলে কি হবে, আমাদের যে 4টা বাহুর যে আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকবে, যে এ বি সি ডি স্থানাঙ্ক আমাদের দেওয়া থাকবে, তাহলে আমরা এ বি, বি সি, সি ডি এবং ডি, এই 4টা বাহুর আমরা দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো। তো করে ফেলার পর দেখবো আমরা প্রথমত যে তাদেরকে বিপরীত বাহুগুলা সমান কিনা। হ্যাঁ, তো যদি প্রথমত বিপরীত বাহু সমান হয় তাহলে সেটা হতে পারে আয়ত অথবা হতে পারে সামান্তরিক। যদি সেক্ষেত্রে আমরা এরপরে সিদ্ধান্ত আসবো কর্ণের মাধ্যমে, অর্থাৎ টোটাল আমাকে 6টা জিনিসের মান বের করতে হবে, 4টা বাহু এবং 2টা কর্ণ। কর্ণ আমরা যেটা দেখাইলাম যে এসি বা বিডি। তো সেক্ষেত্রে আমাদের যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে তখন আমরা এটাকে বলবো আয়ত, এবং যদি কর্ণদ্বয় সমান না হয় তখন আমরা সেটাকে বলবো কি, সামান্তরিক। তো আমাদের আয়ত জাস্ট একটু যদি আইডিয়া দিয়ে, আমরা সবাই জানি যে ধরে নিতে পারি এই যে এরকম একটা আমাদের আয়ত, তাই না? এই যে আমাদের এ বি সি ডি। দেখো যে ক্ষেত্রে আমাদের হাতে এই যে এ বি আর সি ডি কি আসবে, সমান আসবে, অবশ্যই আসতে হবে, এবং বিসি এবং কি আসবে, আমাদের এডি বা ডি এর মান সমান আসতে হবে। হ্যাঁ, এবং তার সাথে এক্ষেত্রে এটা সামান্তরিক হতে পারে। তখন আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, যে আমরা কোনটা দিয়ে সিদ্ধান্ত নিব, সেটা তখন আমরা কর্ণ 2টা নির্ণয় করবো। তো সব কর্ণটা আমাদের কি হবে খেয়াল করো, এই যে আমাদের এসি কর্ণ অথবা কি আমাদের এরকম বিডি কর্ণ, এই 2টা কর্ণের মান আমরা নির্ণয় করবো। যদি দেন আমরা দেখি যে এসি কর্ণ এবং বিডি কর্ণের ভ্যালু সেম আসছে, তখনই আমরা এটাকে বলবো আয়ত। আর যদি আমরা সামান্তরিকের কথা বলি, তাহলে সামান্তরিকের বেলায় কি হবে আমরা জানি যে এই যে এরকম থাকে সামান্তরিক আমাদের, তাই না? একটা সামান্তরিক, তাহলে আমাদের এই যে এ বি সি ডি, তখন আমাদের কি আসবে, যে এই যে তাদের 4টা এ বি এবং সি ডি এর মান এবং বি সি এবং ডি এর মান এক্ষেত্রে কি আসবে, সমান আসবে। তো তারপর আমরা সিদ্ধান্ত নিব কি হবে, যে আমরা তাদেরকে নির্ণয় করব
কর্ণটাকে নির্ণয় করবো। তাহলে এই যে আমাদের যে কর্ণটা থাকবে এসি কিংবা হচ্ছে আমাদের যে কর্ণটা একটা বিডি, এই দুটা ভ্যালু আমরা নির্ণয় করবো। যদি করে দেখো অবশ্যই দেখা যাচ্ছে যে ক্ষেত্রে কর্ণ কি একটা বড় এবং একটা ছোট, আমরা দেখতেই পারতেছি। তো এই ক্ষেত্রে যদি কর্ণ দুটো সমান না হয় তখনই আমরা এটাকে বলবো এটা হচ্ছে একটা সমান্তরাল। ওকে, তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা আসলে পরবর্তীতে যাই। দেখো এক্ষেত্রে আমাদের কি ছিল যে যদি এক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম চতুর্ভুজের চার বাহু এক্ষেত্রে দুইটা বাহু করে সমান, তাই না, অপোজিট অর্থাৎ বিপরীত যে বাহুগুলো এটা সমান হয়। আর এক্ষেত্রে আমাদের কি হয়, যদি চতুর্ভুজের বেলা আমরা যদি দেখি চার বাহুই সমান হয়, অর্থাৎ আমাদের যে চারটা বাহু থাকবে চারোটাই যদি সমান হয়, তখন সেটা হতে পারে আমাদের বর্গ অথবা হতে পারে রম্বস। ওকে, তাহলে আমাদের বর্গের বেলায় কি হবে, বর্গের বেলায় যে তার চার যে বাহু থাকবে, চারটা বাহু পরে একইভাবে আমাদের কি করতে হবে, দুইটা কর্ণ নির্ণয় করতে হবে। তো বর্গের বেলায় যেটা সিমিলার কথা, আমাদের চার বাহু সমান হলে হয় বর্গ হবে, না হয় রম্বস হবে। যদি এবার চার বাহু সিমিলার ভাবে আমরা কর্ণ নির্ণয় করি, যদি দেখি কর্ণদ্বয় সমান সিমিলার ভাবে, তখনই আমরা এটাকে বলবো বর্গ। ওকে, আর যদি দেখি যে কর্ণদ্বয় সমান নয়, কর্ণদ্বয় সমান নয়, তখন আমরা এটাকে বলবো রম্বস। ওকে, তো যদি আমরা একটু আঁকি এরকম একটা জাস্ট বর্গ, যে আমাদের এই লেটস এরকম একটা, তাই না, এই কথার কথা যে আমাদের এই যে এ বি সিডি, এটা অনেকটা বর্গের মতো আমরা একটু আঁকলাম। তো এর সাথে আমাদের এই যে দিন আমাদের কি, তাহলে দেখো চারটা বাহু অর্থাৎ এ বি বি সি সি ডি ডি, চারটাই বের করে চারটাই কি আসবে, সেম আসবে। তারপরে আমরা কি করবো, এই যে কর্ণটা অর্থাৎ আমাদের এ সি এবং হচ্ছে বিডি কর্ণ দুটো নির্ণয় করবো। দেখো এক্ষেত্রে বুঝে যাচ্ছে অলমোস্ট এই দুটো কর্ণ কি সেম, অবশ্যই সেম আসবে। আমরা যখন ম্যাথ করবো তো তখন আমাদের এই চারটে বাহু সমান আসলে প্রথমত সেটা বর্গ হতে পারে, দেন যদি আমাদের দুটো কর্ণ সমান হয় তাহলে সেটা কি হবে, হচ্ছে বর্গ হবে ফাইনালি। আর যদি আমাদের কি হয়, রম্বসের বেলা আমরা জানি এরকম থাকে, তাই না, আমাদের চারটা বাহুই কি থাকবে, প্রথমত সমান আসবে এ বি সি ডি। কিন্তু চার বাহু সমান আসার পর এই যে দেখো এই যে কর্ণ যেগুলা, এই যে এসি দেখো এই কর্ণটা আর বিডি, স্বাভাবিক দেখো একটা কর্ণ একটু বড় একটা কর্ণ একটু ছোট বোঝা যাচ্ছে, তাই না। তো যখন আমাদের একটা কর্ণ একটু বড় এবং ছোট হবে অর্থাৎ দুটো সমান হবে না, তখন আমরা এটাকে বলবো রম্বস। ওকে, তো আশা করি এতটুকু আমরা চতুর্ভুজের ধারণা নিতে পারছি। তাহলে আরেকবার একটু যদি বলি যে চতুর্ভুজে কি হবে, আমরা চার বাহু টোটাল অ্যাকচুয়ালি আমাদের 6টা মান নির্ণয় করতে হবে, চারটা বাহু এবং দুইটা কর্ণ। যদি চারটা বাহুর মধ্যে আমরা বিপরীত বাহুগুলো সমান দেখি তাহলে আমরা বলতে পারি সেটা আয়ত হবে না সমান্তরাল। তো সিদ্ধান্ত আসবো কিভাবে, তখন আমরা ওই যে কর্ণদ্বয় দুইটা মান বের করবো, দেন ওই কর্ণদ্বয়ের যদি সমান হয় তখন বলবো আমরা এটাকে আয়ত, যদি সমান না হয় তখন বলবো সমান্তরাল। ওকে, আর যদি আমাদের চার বাহুই সমান হয় তখন আমরা এটাকে হয় হবে বর্গ আমাদের, না হয় হবে রম্বস। যদি চার বাহু এরপর হচ্ছে আমাদের কর্ণ বের করি, যদি কর্ণ দুটাও সমান হয় তখন আমরা ফাইনালি বলবো এটা হচ্ছে বর্গ, আর যদি কর্ণটা সমান না হয় তাহলে সেটাকে আমরা বলবো রম্বস। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। দেখো যেমন আমাদের হচ্ছে বইয়ের যেটা যে 7 নাম্বার প্রবাবলি যে আমাদের অঙ্কটা, এই যে 7 নাম্বার অঙ্কটা, দেখো কি বলছে এখানে, যে দেখাও যে এ বি সি ডি, এবং এই ক্ষেত্রে আরেকটা শুরুতে আমরা বলি এই টাইপটাই হচ্ছে তোমার সিকিউতে আসার জন্য অন্যতম ইম্পর্টেন্ট একটা টাইপ। ওকে, এই যে টাইপ 4 এ আমরা যেটা করতেছি, তো সিকিউতে যখন দেখবো আমরা সবার শেষে চ্যাপ্টারটা যখন শেষ হবে আমরা সিকিউ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো, তখন দেখবা যে আমাদের এক্ষেত্রে এই টাইপটা অনেক বেশি থাকে প্রশ্ন। ওকে, খুব ইম্পর্টেন্ট এই টাইপটা, ত্রিভুজের চেয়ে আসলে চতুর্ভুজের টাইপ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আসলে আমরা দেখি কি বলছে, যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দেখাও। তাহলে আমাকে বলছে যে একটা অর্থাৎ কি বুঝাইতে চাচ্ছে, যে এই 4টা বিন্দু দ্বারা কি যেটা তৈরি হবে একটা চতুর্ভুজ, সেটা কি হবে, আয়তক্ষেত্র। তাহলে বলো তো, আমরা একটু আগে বলে আসছিলাম না যে আয়তের বেলায় শর্ত কি, চারটা বাহুর আমার মান নির্ণয় করতে হবে এবং দুইটা কি বের করতে হবে, কর্ণের মান বের করতে হবে। যদি করার পর সেটা কি হয়, সমান হয়, তখন আমরা সেগুলোকে কি বলবো, চারটা বাহুর বেলায় অপোজিট বাহু সমান আসলে এবং যদি কর্ণ দুইটাও সমান আসে তখনই আমরা কি বলবো, তাকে আয়ত বলবো। ওকে, তো আসলে আমাদের এই যে নির্ণয় করি তাহলে কি কি আসবে বলো, আমাদের চাইলে আমরা হচ্ছে বিন্দুগুলোকে আমরা প্লট করতে পারি, বাট দেখো প্রিভিয়াস এর সাথে আমাদের এক্ষেত্রে আমাদের বিন্দু আঁকতে মানে চিত্রটা আঁকার জন্য বলা হয়নি। যদি বলে তখন আমরা এটাকে আঁকবো, ঠিক আছে। তো তারপর আমরা যদি জাস্ট বিন্দুগুলোকে এমনি একটু বোঝার জন্য প্লট করি, দেখো আমাদের এই কোথায় আছে বলো, -5,0, এটা আমরা গত ক্লাসে বিন্দু দেখছিলাম কি বসাইতে হতো, এক্স নেগেটিভ দিয়ে, তাই না। তাহলে লেটস সে 1 2 3 4 5 এবং 0 মানে এখানে আছে, এই হচ্ছে আমাদের এই। দেন আমাদের বি কত বলো, 5,0, তাহলে বি কি পজিটিভ দিকে 5 1 2 3 4 5 এবং 0 মানে এখানে। ওকে, তাহলে এই হচ্ছে বি। দেন সি কত, 5,5, তাহলে এক্স বরাবর 5 পজিটিভ দিকে, ওয়াই বরাবর পজিটিভ দিকে 5 1 2 3 4 5। সো এখানে আমাদের মোটামুটি হচ্ছে সি এর ভ্যালু, এবং হচ্ছে ডি কত, -5,5। সো একইভাবে যে ডি দেখো -5 এবং পজিটিভ দিকে 5 হয়ে গেলে এইখানে হচ্ছে আমাদের ডি বিন্দু। তো দেখো এই যে অলমোস্ট আমরা যদি বিন্দুগুলোকে একটু মিলিয়ে দেই তাহলে অনেকটাই বুঝেই যাচ্ছে যেটা একটা কি হবে, আয়তের মতোই দেখা যাচ্ছে। তো এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের এ বি বিসি সিডি ডি এই চারটা বাহুর মান নির্ণয় করতে হবে, এবং সাথে কি করতে হবে, যে তাদের যে কর্ণটা আছে আমাদের এসি কর্ণ এবং হচ্ছে বিডি কর্ণ, এই টোটাল আমাদের
6টা মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, সো আসলে আমরা একে একে বের করি। তাহলে প্রথমে আমরা কি বলবো, দেখো আমাদের এবি বাহুর দৈর্ঘ্য। সো আমাদের কি বলবো আমরা এইভাবে যে এবি বাহুর দৈর্ঘ্য। ওকে, সো এবি বাহুর যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এবি, তাহলে আমরা কি বলবো, দেখো 5 মাইনাস 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 এটা কি হয়ে যাবে প্লাস 5 হোল স্কয়ার, প্লাস কত আমাদের এটা 0 মাইনাস 0 হোল স্কয়ার। ওকে, ইটস রুট এই, তাহলে এটা আসবে আমাদের হচ্ছে এবি। দেন আমরা যদি বের করি সিরিয়ালি হচ্ছে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য, তাই না? বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কি আসবে বলো, বি থেকে সি যদি হিসাব করি তাহলে 5 মাইনাস 5, তাই না, স্কয়ার প্লাস 5 মাইনাস 0 স্কয়ার। ওকে, এই তাহলে এটা হচ্ছে আমাদের বিসি এর ভ্যালু আসবে। তারপর একইভাবে আমরা করি হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য, তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য, তাহলে সিডি কত, এই যে সিআরডি এর সাথে, তাহলে আমি যদি হিসাব করি পরেরটা থেকে যে -5 -5 তার হচ্ছে স্কয়ার প্লাস 5 মাইনাস 5 তার স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের আসবে মান সিডি বাহুর দৈর্ঘ্য। তো এখন আসলে এরপর আমাদের লাস্ট যে বাহুটা আছে সেটা হচ্ছে ডিএ বলতে পারি বা এডি বলতে পারি। সো ডিএ বাহুর দৈর্ঘ্য, তাহলে ডিএ কত আসবে বলো, যে -5 তার থেকে মাইনাস হচ্ছে এ কত মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে কি হয়ে যাবে প্লাস, তাহলে -5 মাইনাস হচ্ছে প্লাস 5 হোল স্কয়ার প্লাস কত আসবে বলো 5 মাইনাস 0 হোল স্কয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের চারটা ইয়ের মান। তো এখন এটা যদি আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখো, এই 0 আর 0টা বাদ হয়ে যাবে, দেন স্কয়ার রুট কাটা যাবে, তাহলে অনলি কি থাকবে 5 + 5 10ই থাকবে। সো এটা তোমরা চাইলে ক্যালকুলেটরে জাস্ট বসায় দিলেই চলে আসবে। ওকে, তো আমাদের এবি বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা, দেখো যে 10 একক। ওকে, তো একইভাবে যদি আমরা বিসির কথা বলি, দেখো এই যে 5 5 বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ যেটা 0 0 হয়ে যাবে, এবং তখন এই যে একইভাবে স্কয়ার রুট কাটা গেলে অনলি কি থাকে 5 থাকে, তাই না? তাহলে 5 একক, এটা হচ্ছে আমাদের বিসি। একইভাবে সিডি যদি করি, দেখো আমাদের একই এই যে 5 - 5 এটা কি হয়ে যাবে 0, সো -5 - 5 কি হবে -10, তার উপর যদি স্কয়ার হচ্ছে তাহলে আলটিমেটলি কি হবে পজিটিভ হয়ে যাবে, তাই না? তো আমরা একবার যদি ক্যালকুলেটর বসাই তাহলে সিমিলার ভাবে দেখো কত আসবে আমাদের 10 একক আসবে। একইভাবে আমরা যদি ডিএ বা এডি এর কথা বলি, দেখো -5 + 5 এটা কি হয়ে যাচ্ছে 0, তাই না? তো আমাদের অনলি কি থাকে এই যে 5 স্কয়ার রুট কাটা যাবে, দেন আমাদের এটা কি আসবে 5 একক আসবে। তাহলে দেখো এই যে একটু আগে আমরা বৈশিষ্ট্য বলে আসছিলাম না, দেখো তো যে আমাদের কি আসবে অপোজিট বাহুগুলা সমান আসতে হবে, তাই না? প্রথমত চতুর্ভুজের জন্য বা মানে আয়ত বা সামান্তরিকের জন্য কি হবে যে অপোজিট বাহুগুলা সমান আসবে। এটা কিন্তু অলরেডি আসছে, দেখো আমাদের এ বি আর সিডি দুইটার মানে কত 10 একক করে, তাই না? আর অপর যেটা দুইটা আছে আমাদের বিসি আর এডি, তাদের ভ্যালু কত করে 5 একক করে। তাহলে যেহেতু আমরা বলবো যে যেহেতু এ বি ইকুয়ালস টু কত সিডি এবং আর এটা কত আমাদের বিসি ইকুয়ালস টু ডিএ, তাই এটি একটি সামান্তরিক বা আয়ত হতে পারে, তাই না? তাই এটি একটি সামান্তরিক বা আয়ত, সামান্তরিক বা ওকে, তাহলে এটা কিন্তু অলরেডি আমরা একটু আগেই বলে আসলাম যে আমাদের অপোজিট বাহুগুলো সমান হলে কি হবে, হয় সামান্তরিক না হয় আয়ত হতে পারে। ওকে, তো সেটা আমরা দেখলাম। এখন আর একটু আগে বলছিলাম না আমরা যে কিভাবে সিদ্ধান্ত নিব ফাইনালি, তখন আমাদের হচ্ছে যে এই যে কর্ণ যেটা অলরেডি বললাম এসি এবং বিডি, এই দুইটা মান আমাকে নির্ণয় করতে হবে। ওকে, সো আমরা একটু যদি দেখি যে এসি এর ভ্যালু, তাহলে এসি এর মান যদি আমরা নির্ণয় করি, এ কত ছিল -50 আর সি ছিল 55, তাই না? আমরা পরবর্তী যদি পেজে যাই তাহলে এ কত ছিল, আমরা কি বলতে পারি বলো, যে এসি কর্ণ, এটা বাহু না বলে আমরা বলবো এটা এসি হচ্ছে কর্ণ, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কত আসবে, দেখো আমাদের এসি, তাই না, কত আসবে 5 মাইনাস মাইনাসে +5 হবে। ওকে, তাহলে কি হবে 5 + 5 হোল স্কয়ার। তাহলে আমাদের পরবর্তী যেটা কত 5 + 5 হোল স্কয়ার প্লাস কত আসবে আমাদের, দেখো পরবর্তী কত ছিল 5 - 0। ওকে, সো আমাদের কত আসবে একটা 5 - 0 হোল স্কয়ার। এই তাহলে এটা আসবে আমাদের হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য। একইভাবে যদি আমরা করি, আমাদের আরেকটা কর্ণ কি ছিল বিডি, তাই না? তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত আসবে বলো, যে বিডি, তাহলে এই যে বি আর ডি, তাহলে আমি যে করি -5 - 5 হোল স্কয়ার, তাই তো? তাহলে বিডি কত -5 - 5 হোল স্কয়ার, -5 - 5 হোল স্কয়ার, সাথে কথা আমাদের বলো বিডি, তাই না? তাহলে কত 5 - 0, তাহলে কত আসবে এটা 5 - 0 হোল স্কয়ার। এই
তাহলে এই হচ্ছে আমাদের দুইটা কর্ণ। দেখো এই দুইটা মান কিন্তু অলমোস্ট সেমই। দেখো যে আমরা দেখতেই পারতেছি অলরেডি যে আমাদের ক্যালকুলেটর তো অবশ্যই আমরা বসাবো, বাট 5 + 5 হোল স্কয়ার হচ্ছে এবং -5 - 5 মানে -10 হোল স্কয়ার। তাই না? স্কয়ার রুট কি স্কয়ারের কারণে কি হবে, আমাদের নেগেটিভটা চলে যাবে। সেটা যদি জাস্ট আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে দেখবো আমরা মানটা চলে আসবে, তাই না? আমরা একটু ক্যালকুলেশন করি এটাকে। দেখো যদি আমরা একটু ক্যালকুলেশন করি কত ছিল আমাদের, দেখো 5 + 5, তাই তো? তার মানে কত আসবে 10। তাহলে রুট ওভার আমরা কত দিব বলো, 5 + 5 মানে 10 স্কয়ার প্লাস কত আসবে আমাদের 5 - 0 দ্যাট ইজ 5। তাহলে অনলি আমরা কত দিব 5 স্কয়ার। ওকে, তাহলে কত আসবে দেখো 5√5, ঠিক আছে? 5√5 এক। তাহলে কর্ণ পেয়ে গেলাম আমরা একটা। এখন আবার আসলে যদি অপরটাও আমরা বের করি সিমিলার ভাবে কত আসবে আমাদের রুট ওভার -5 - 5 তার স্কয়ার প্লাস কত আসে 5 - 0 দ্যাট ইজ 5 স্কয়ার। তাহলে এটাও দেখো করলে কত আসবে 5√5। ওকে ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমাদের প্রিভিয়াসটা আমরা যেটা অলরেডি বললাম যে আমাদের কি আসছে ক্ষেত্রে যে অপোজিট বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে হয় আয়ত না হয় কি হবে সামান্তরিক। তো এরপরে আমরা পরবর্তীতে যেটা দেখলাম যেহেতু কর্ণ দুটোও কি আসতেছে সমান, তাহলে আমরা বলবো এটা একটা আয়ত। ওকে, সো এটাই আমাদের হচ্ছে উত্তর। যে সুতরাং AC = কি BD, তাই AB CD চতুর্ভুজটি কি হবে একটি আয়ত। আয়ত বা আয়তক্ষেত্র। ওকে, তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, তো পরবর্তীটা যদি আমরা একটু দেখি, দেখো যে পরবর্তীটা কি বলছে যে আমাদের এই যে ABCD দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়ততা যাচাই করো। তাহলে বলো তো আমরা পারবো কিনা, এটা কি আর করতে হবে আমাদের? আশা করি আমরা সবাই চেষ্টা করলেই পারবো। যে আমরা তাহলে কি করব, বিন্দুগুলো যদি বসানোর পরে আমরা জাস্ট, যেহেতু আমাকে আঁকতে বলে নেই, তো আমরা এটা না আঁকলে হবে, তারপর আমরা জাস্ট মানে চিত্রটা যদি বসাই তো আমরা এমনি দেখলেই অনেকটা ধারণা পেয়ে যাবো আসলে কি হচ্ছে এটা। তো দেখো এই কত -2, -1, তাহলে x বরাবর কত আসবে -2, y বরাবর -1, তাহলে আনুমানিক এটা এখানে থাকতে পারে না থাকবে। বি হচ্ছে 5 4, তাহলে বি কত 1 2 3 4 5, পজিটিভ দিকে 5 প্লাস 4, তাহলে পজিটিভ দিকে y এর 4 ঘর, তাহলে বিটা আনুমানিক এখানে থাকতে পারে, তাই না বলো? এবং সিটা যদি বলি আমরা 6,7, তাহলে 6,7টা কোথায় থাকতে পারে বলো? 6,7 হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, এবং 7 কত থাকতে পারে আনুমানিক? আনুমানিক হচ্ছে আমাদের 1 2 3 4, এটা একটু বাড়ায় দিই 5 6 7, মানে তোমরা সুন্দর করে গ্রাফে আঁকবা আসলে। তো গ্রাফে আঁকলে তোমরা তখন পয়েন্টগুলো আসলে একটু সুন্দর করে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা সি পয়েন্ট। এবং ডি কত বলো -1,2, তাহলে ডি কত -1, তাহলে -1 কত আসবে বলো? x বরাবর -1, y বরাবর পজিটিভ দিকে কত 2, তাহলে 1 2, তার মানে এইখানে অনেকটা, ঠিক আছে? সো আমাদের বিন্দুগুলো যদি একটু সুন্দর মতো আমরা আসলে বসাই, হ্যাঁ, তো তখন দেখবা যে অনেকটাই আমাদের কি আসবে যে এরকম হয়তো একটা কিছু একটা সামান্তরিকের মতো হয়ে যেতে পারে। ওকে, এটা যখন আমরা গ্রাফে আসলে করবো তখন আসলে সুন্দর মতো চিত্র বুঝতে হবে। তো দেখো এটা অনেকটাই হয়তো আমরা বুঝতেই পারছি যে আমাদের কর্ণগুলো কি হচ্ছে না, সমান হচ্ছে না, তাই না? একটা বড় এবং একটা কি ছোট। এভাবে যদি আমরা সুন্দর করে বসাই বিন্দুগুলো তাহলে আমরা পেয়ে যাবো। তো সিমিলার ভাবে আমাদের একই কাজ বলো কি করব, যে এ বি এটা ছিল আমাদের ডি, তো আমরা কি করব এ বি বি সি সি ডি এবং ডি চারটা মান আগে বের করব। অবশ্যই যদি দেখবো কি যদি অপোজিট বাহুগুলা সমান আসবে। ওকে, অর্থাৎ আমাদের এ বি আর সি ডি কে সমান আসবে, একইভাবে এ বি আর বি সি সমান আসবে, তখন আমরা কি বলবো হয় সামান্তরিক না হয় আয়ত। তাহলে ফাইনাল সিদ্ধান্ত আমরা কিভাবে নিব, আমরা এ থেকে সি এর অর্থাৎ এসি কর্ণের দৈর্ঘ্য বের করবো এবং বি থেকে ডি অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো। যদি এই দুইটা সমান না হয় তাহলে বলবো আমরা এটা সামান্তরিক, আর যদি বল দুইটা সমান হয় তাহলে আমরা এটাকে বলবো আয়ত। আচ্ছা ওকে, তো আমরা এখন আসো পরবর্তী এই টাইপটাকে একটু দেখি। যে আমাদের 10 নম্বর যে টাইপটা, এই টাইপটা হচ্ছে আমাদের আরো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যতই আমরা বলছিলাম যে আমরা যত সামনে আগাবো তত বেশি ইম্পর্টেন্ট। এবং লাস্ট তোমরা যে টেস্ট পেপার করে দেখো যে আমাদের যে চতুর্থ যেই ফোর্থ যে টাইপটা আমরা করলাম, এবং অর্থাৎ বিভিন্ন ধরনের চতুর্ভুজ এবং এই টাইপ 5 বিভিন্ন সমীকরণ সম্পর্কিত, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে যদি প্রশ্ন আসে এই ক্ষেত্রে এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি আসে। ওকে, আসলে তো আমরা এটা কিভাবে প্রমাণ করবো, যে আমাদের ক্ষেত্রে প্রথমত দেখো যে আমাদের যারা আজকে হচ্ছে আমরা সরাসরি দ্বিতীয় লেকচারটা দেখতেছি তারা অবশ্যই প্রিভিয়াস লেকচারকে একটু কাইন্ডলি দেখে আসবো, কারণ এক্ষেত্রে আমাদের কিছু কথা আমাদের ওখানে বলা হয়েছিল। এক্ষেত্রে আসলে আমাদের কি বলছে যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে যে যে ওয়াই অক্ষের যে দূরত্ব, তাহলে বলো তো আমরা শুরুতেই কি বলছিলাম কিনা যে কোনো একটা অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি বোঝায়? যদি এক্স অক্ষ থেকে বলে তাহলে ওই বিন্দুর দূরত্ব কি হবে? তার ওয়াই এর ভ্যালু। বা ওয়াই অক্ষ থেকে বললে ওই বিন্দুর দূরত্ব কি হবে? তার এক্স বা ভুজের ভ্যালু। তাহলে আমাকে যদি বলে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে আমরা কি বলবো যে আমাদের জানি
কি বলবো আমরা, বলো যে পি এক্স কমা ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে এটা কি হবে বলো আমাদের, যে এটা হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে বললে কি তা ভুজ বা এক্স এর মান। এক্ষেত্রে তবে খেয়াল করতে হবে আমাদের, যে আমরা বলছিলাম কিন্তু একটা কথা, যে আমাদের এটাকে শুধু কি নিব, আমরা তার মান নিব। এখন দেখো যে আমাদের এক্স বা ওয়াই এটা কি পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু আমাদের জানা নেই, তাই না? সো আমাদের যেটা করতে হবে, এই জন্য কি করবো, যে আমরা তাদেরকে বলছিলাম যে তাদের দুই পাশে কি করতে হবে, পরম মান বা মডুলাস দিতে। এটা আমরা পূর্বের যে লেকচার 1 সেখানে কিন্তু আলোচনা করে আসছিলাম। হ্যাঁ, এই জন্য আমাকে কি করতে হবে, যে তার দুই পাশেই যে আমাদের কি এটা যে পরম মান বা মডুলাস দিতে হবে, অর্থাৎ শুধু তার মানটাকে নিতে হবে। এখন আসলে আমাদের যে পরবর্তী বলছি, যে এই বিন্দুর সাথে কিউ বিন্দু যে দূরত্ব, এখানে একটু মিস্টেক আছে, এখানে কিউটা হচ্ছে 3,2 হবে, একটু মিস্টেক আছে এখানে। তাহলে px, y এর সাথে আবারও দেখো কি বলছে, y অক্ষের দূরত্ব, সেটা হচ্ছে মডুলাস অফ x, এবং px, y থেকে ওই কিউ বিন্দুর দূরত্ব, এই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের আবার কার দূরত্ব বের করতে হবে বলো, pq। তাহলে কি লিখবো আমরা, যে pq এর দূরত্ব। তাহলে pq এর দূরত্ব কি হবে বলো, √, তাহলে p থেকে কি আমরা যে কোনো একটাতে বাদ দিলেই হবে, আমরা কত লেকচার আলোচনা করছিলাম। তাহলে কি বলতে পারি বলো, 3 - x হোল স্কয়ার প্লাস কত 2 - y। ওকে, সেটা হচ্ছে pq এর দূরত্ব। এখন আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করি, অর্থাৎ ভিতরে একটু সূত্র বসাই। তাহলে a স্কয়ার কত হবে বলো, 9 - 2ab প্লাস কত হবে b স্কয়ার, প্লাস একই ভাবে কত a - b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার করলে কত আসবে 2 স্কয়ার 4 মাইনাস কত আসবে বলো 2ab প্লাস কত b স্কয়ার। ওকে, সেটা জাস্ট একটু সিম্পলিফাই করে আমরা রেখে দিই। তাহলে কত আসবে বলো, যে আমাদের শুরুতেই যে 9 মাইনাস 3 মানে কত 6x প্লাস কত x স্কয়ার প্লাস 4 মাইনাস 2 গুণে 4 4y প্লাস y স্কয়ার। এটাকে একটু যোগ বিয়োগ করি আমরা। ওকে, যে আমাদের এখানে এই যে 9 আছে, এখানে 4 আছে, সো 9 আর 4 মিলে কত হচ্ছে 13 মাইনাস 6x প্লাস x স্কয়ার মাইনাস 4y প্লাস y স্কয়ার। ওকে, সো এখন আসলে জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এখন আমাকে কি বলছিল প্রশ্নে, যে আমাদের এই যে এই বিন্দু থেকে y অক্ষের যে দূরত্ব এটা, এবং এই যে দূরত্ব আমরা বের করলাম pq, এই দুইটা দূরত্ব কি হবে, সমান হবে বলছে। ওকে, তো আমরা কাজটা কি আমাদের প্রশ্ন মতে, তাহলে কি এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের এটা, তাই না? তো আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি লিখবো, যে শর্ত মতে বা প্রশ্ন মতে, যে শর্ত মতে আমাদের কি দাঁড়াবে বলো, যে মডুলাস অফ x, আগে লিখলাম মডুলাস অফ x ইকুয়ালস টু এটা, এটা কত 13 মাইনাস 6x প্লাস x স্কয়ার, দেন কত মাইনাস 4y প্লাস y স্কয়ার। ওকে, এটা হচ্ছে √। এখন আমাকে দেখো যে প্রমাণটা যে ইকুয়েশন করতে বলছে, দেখো আমাদের প্রমাণের ভিতরে কি নেই, কোনো রুট নেই। তাহলে রুট সরাবো আমরা কিভাবে, আমরা দুই উভয় পক্ষে বর্গ বা স্কয়ার করে দিব। তাহলে এক্ষেত্রে আমাদের স্কয়ার করে দিলে খুব সিম্পলি এই পাশটাকে অলরেডি বুঝে যাচ্ছে আমাদের কি স্কয়ার রুট কাটা চলে যাবে। তাহলে কি থাকবে 13 মাইনাস 6x প্লাস x স্কয়ার মাইনাস 4y প্লাস y স্কয়ার। ওকে, এক্ষেত্রে এই পাশটায় দেখো যে একটা কথা, আমাদের মডুলাসকে স্কয়ার করলে কি হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো আমাদের নিয়ম হচ্ছে যে জেনে রাখো, যে যদি আমরা মডুলাসকে কি করি, স্কয়ার করি, তবে এই মডুলাস কি হয়, চলে যায় রুটের মতো, তবে স্কয়ারটা থেকে যাবে। অর্থাৎ আমাদের মডুলাস x এর উপর যখন আমরা স্কয়ার করব, এটা কি হবে, শুধু x স্কয়ার। এখন এই মডুলাস তোলার নিয়ম দুইটা আমরা বলে রাখি, আমাদের পরবর্তী 11.2 এ যখন আমরা যাব, তখন সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। সো আমাদের কি হয়, মডুলাস তোলা যায় দুই ভাবে। একটা হচ্ছে কি, যে তোমাকে যদি বলে যে রুট আছে, অর্থাৎ যেটা আমরা বললাম অলরেডি √x, তাকে আমরা কি করব, যে আমাদের স্কয়ার যদি করি তাহলে মডুলাস উঠে যায়, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে যদি এরকম হয়, লাইক যে আমাদের মডুলাস অফ y ইকুয়ালস টু লেটস সে 2x, এরকম একটা কিছু, তাহলে আমরা কি করব, যে মডুলাস তুলে দিয়ে এক পাশে কি করব, অর্থাৎ রাইট সাইডে আমরা প্লাস মাইনাস দেব। ওকে, এইভাবে মডুলাসকে তোলা যায়। এখন আমরা কখন কোনটা করব, যে এখন সহজ উপায় হচ্ছে যে আমাদের যদি রুট থাকে অঙ্কে, তাহলে আমরা করার চেষ্টা করব হচ্ছে স্কয়ার করব, কারণ আমরা রুটটাকে সরাতে হবে। আর যদি নরমালি আমাদের স্কয়ার না থাকে, রুট না থাকে, তাহলে আমরা চেষ্টা করব এটাকে মডুলাস প্লাস মাইনাস দিয়ে করার জন্য। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন দেখো যে উভয় পাশে আমাদের কি হয়, উভয় পাশ থেকে আমাদের কি হয়, দেখো এই যে x স্কয়ারটা কি কাটা, তাহলে এই পাশে লেফট সাইড টোটালি কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর এই পাশে কি কি থাকে বলো, ফার্স্ট দেখে আমরা করি y স্কয়ার, দেন কত মাইনাস 4y। ওকে, দেন কত মাইনাস 6x প্লাস কত 30 ইকুয়ালস টু, এটাই ছিল 0। সো আমাদের এটা এই পাশে লিখে দিব, এইটা কি কথা। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, প্রমাণিত।
আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবং আবারও বলতেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমরা যখন চ্যাপ্টার শেষে একদম লাস্টে যে আমরা যদি সিকিউ করি, তখন আবারও বলে দিচ্ছি টাইপ 4 এবং টাইপ 5 সবচেয়ে বেশি অন্যতম, মানে এখানে 11.1 থেকে যদি বলি অন্যতম ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ওকে, তো আসলে আমরা এটা বুঝতে পারছি আশা করি। এবার আসলে আমাদের যে আরেকটা যেটা আমাদের শর্ত, এগুলো আমাদের করতে হবে। দেখো অত খুব বেশি একটা পরীক্ষা আসে, তারপর আমাদের জানা থাকতে হবে জিনিসগুলো। দেখো একটু স্টার বলো, আমরা বুঝি ত্রিভুজ গঠনের জন্য শর্ত কি। সেটা কিন্তু আমরা সবাই জানি যে ত্রিভুজ কি গঠন, যে কোনো তোমাকে যদি আমি 3টা বিন্দু দিয়ে দিই, তাদেরকে দিয়ে কিন্তু ত্রিভুজ তৈরি করা যাবে না। অনেক রকম হতে পারে। যেমন মনে করো যে আমার যদি 3টা বিন্দু এরকম হলো, যে আমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো তারা তিনটেই কি একই লাইনের উপর, তাদেরকে দিয়ে কি হবে না, কখনোই ত্রিভুজ হবে না। একইভাবে আরেকটা শর্ত আমাদের আছে, যে আমরা যে 3টা বাহু বিন্দু আমাকে দেওয়া থাকবে এ বি এবং সি, এক্ষেত্রে মেইন যে শর্তটা আমাদের এই যে এবিসি, অর্থাৎ এই যে এ বি বি সি এবং এসি, তাহলে কি হইতে হয়, ত্রিভুজ তখনই গঠন করা যাবে যখন যে কোনো দুই বাহুর মান, এর মধ্যে হচ্ছে যে ছোট যে দুই বাহু, সেই দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টিটা অবশ্যই 3 নাম্বার বাহুর বা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, ওইটা দিয়ে ত্রিভুজ গঠন করা কখনোই সম্ভব হবে না। ওকে, তো শর্ত আমরা বুঝতে পারছি যে আমাদের ছোট যে দুইটা, লেটস আমাদের এ বি আর হচ্ছে বি, এটা অবশ্যই এসি এর, এদের সমষ্টিটা এসি এর চেয়ে বড় আসতে হবে। তার মানে আমরা ধরে নিলাম যে এই যে আমাদের এ বি প্লাস হচ্ছে যদি আমরা করি বিসি, এটা অবশ্যই অবশ্যই বড় আসতে হবে, ইভেন সমান হলেও হবে না, ছোট হলে তো নাই। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি। তো এই হচ্ছে আমাদের যে আমাদের ত্রিভুজ গঠনের শর্ত কোনটা। তো আমাদের দেখো এই যে অঙ্কটা দিয়ে যদি আমরা একটু বুঝি, আমরা এটা একটু যদি মুছে দেই, আশা করি শর্তটা আমরা বুঝতে পারছি। যে এখন আসলে যে আমাদের যদি অঙ্কটা এটা করি, দেখো কি বলছে উদাহরণে আমাদের যে বা আচ্ছা আমাদের এটা বইয়ের সম্ভবত 8 নম্বর, দেখো যে এ বি সি বিন্দুগুলি দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই কর। আমরা কি বলে আসলাম মাত্র, কিভাবে যায় কিনা যাচাই করো। আমাদের কাজ কিন্তু এখানে একটাই, সেটা যে আমাদের এ বি, আমাদের হচ্ছে এ বি এই যে এ বি বি সি এবং হচ্ছে সেই এ সি বা সি এর ভ্যালু বের করে দেন ওই ত্রিভুজের শর্তটাকে যাচাই করো। তাহলে দেখো আমরা যদি বের করি কি হবে, যে এ বি এর দৈর্ঘ্য, ওকে, এ বি এর দৈর্ঘ্য, একটু খেয়াল করো, এ বি এর দৈর্ঘ্য খুব সিম্পল, আমরা কি জানি রুট ওভার অফ কি হবে -3 -1, তাই না, -3 -1 স্কয়ার প্লাস কত 5 -2 স্কয়ার। এই তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এর মান। সেম ভাবে কার মান, এ বি দেন হচ্ছে বি সি এর দৈর্ঘ্য, তাহলে বি সি এর দৈর্ঘ্য কি হবে, বিসি, তাহলে আমরা কি বলবো বলো 5 মাইনাস, এখানে কিন্তু -3 খেয়াল করতে হবে একটু এই জায়গাটা, যে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 5 + 3 স্কয়ার প্লাস দেন হচ্ছে কত আমাদের বিসি এর ক্ষেত্রে -1 -5 আর হচ্ছে স্কয়ার। ওকে, আশা করি হচ্ছে আমাদের বুঝতে পারছো এটা যে বিসি এর দৈর্ঘ্য, দেন হচ্ছে আমাদের একেবারে সিএ বাই এসি এর দৈর্ঘ্য, যেটাই বলি যে এসি বা হচ্ছে সিএ এর দৈর্ঘ্য। তাহলে এসি এর দৈর্ঘ্য কি আসবে বলো এবার, একইভাবে সি থেকে এটা বাদ দিলে আমাদের যে 5 মাইনাস কত আসবে ক্ষেত্রে 1, তাই না, তাহলে 5 মাইনাস কত 1 স্কয়ার প্লাস কত -1 -2 তার স্কয়ার এবং √3। তো এখন এই মানগুলো আমরা কি করব, ক্যালকুলেটর একটু নির্ণয় করব। ওকে, সো ক্যালকুলেটর যদি আমরা বের করি, দেখো আমাদের কত কত ছিল এটা, -3 -1, তাই না, তাহলে -3 -1 কি আসবে আমাদের বলো -4, তাহলে -4 এর উপর আমরা কি দিব স্কয়ার, ওকে, প্লাস হচ্ছে কত আমাদের 5 -2, তাহলে একবার যদি বলি আমরা 5 - 2 করলে কত আসবে 3, দ্যাট ইজ 3 স্কয়ার, তাহলে কত আসে এটা দেখো 5, তার মানে এটার ভ্যালু কত 5 একক। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। ওকে, এরপর আসলে যদি আমরা এটা করি, তাহলে 5 + 3 তে কত হবে আমাদের, হিসাব করো, 5 আর যোগ করি কত হবে 8, তাই না, 8 স্কয়ার প্লাস কত -1 -5 কি -6, তারপর তোমরা যদি না বুঝে ক্যালকুলেটরে বসাও -1 -5 স্কয়ার, তাহলে কত আসবে এটা দেখো 10, তাহলে এইটা দৈর্ঘ্য আসবে কত 10। একইভাবে যদি আমরা এটা বের করি পরেরটা কত 5 - 1, এটা 5 - 1 করলে কত আসবে বলো 4, তাহলে 4 স্কয়ার প্লাস -1 -2, কিভাবে যেটা বললাম -3, অথবা তোমরা না বুঝে এখানে বসাও -1 -2 তার স্কয়ার, তাহলে কত আসবে এটা 5। তাহলে দেখো এটা কত আসতেছে 5 নেই। তাহলে এখন বলো আমরা কি বলছি অলরেডি, যে আমাদের যেটা দেখবো যে 3 বাহুর মধ্যে যে কোনো 2 বাহুর মধ্যে আমরা নরমালি ছোট দুইটাকে, অর্থাৎ ছোট দুইটাকে যদি বলি অর্থাৎ এ বি আর এসি এর সমষ্টি করব, তাহলে সমষ্টিটা কত আসবে 5 আর 5 10, সেটা কার সমান হয়ে গেছে, এটা সমান। আমরা কিন্তু বলছি সমান হলেও হবে না, ইভেন কি ছোট হলে তো হবেই না, সমান হলেও হবে না, তার মানে অবশ্যই আমার তৃতীয় বাহুর চেয়ে এ বি আর এসি যেটা যে যোগফল, অর্থাৎ ছোট যে দুই বাহুর মানটা আমরা পাবো তাদের যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে মাস্ট বি বড় আসতে হবে। ওকে, সো আমাদের ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমাদের এ বি প্লাস হচ্ছে খেয়াল করো এসি, ওকে, ইকুয়ালস টু যোগ করলে কত আসবে 5 + 5 ইকুয়ালস টু কত 10 একক, সেটা আমরা কার সমান হয়ে গেছে, ইকুয়ালস টু আমাদের হচ্ছে বিসি।
তাহলে আমরা কি বলবো, যে আমরা এই কথাটাই বলবো যে জানি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হলে ত্রিভুজ গঠন সম্ভব। আমরা কি বলবো এক্ষেত্রে আমাদের কি বলবো আমরা, যে এটা যে এ বি প্লাস এসি ইকুয়ালস টু হচ্ছে বিসি, তাই ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাই এ বি সি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। ওকে, তাহলে বুঝতে পারছি আশা করি আমরা সবাই। এই হচ্ছে আমাদের ত্রিভুজ গঠন করার একইভাবে তোমাদের উদাহরণ পাচ্ছ, সিমিলার ভাবে একটা দেয়া আছে, তোমরা দেখবা। হ্যাঁ, যে সেম আমরা কি করবো, যে তিনটা পয়েন্টের দৈর্ঘ্যগুলো এ বি বি সি সি বা যা বলা থাকবে সেটা, সে অনুযায়ী তিনটা মান বের করে ছোট দুটাকে যোগ করে অবশ্যই সেটা তৃতীয়টার চেয়ে বড় আসতে হবে, তাহলে সেটা কি সম্ভব, আমাদের ত্রিভুজ গঠন করা তাদের দ্বারা সম্ভব। এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা কি নয়, সম্ভব নয়। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো আমরা প্রবাবলি আমাদের লাস্ট টাইপে আছি, এবং এই টাইপটা আমাদের একটু সরাসরি আমাদের বইয়ে বলা নেই, কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এবং এটা আসতে পারে। হ্যাঁ, অলরেডি আমরা একটা প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিয়েছি, দেখবা যে ঢাকা বোর্ডতেই সেই প্রশ্নটা এসএসসিতে ছিল, এখান থেকে একটা ধারণা মানে প্রশ্ন। তো এখন আসলে মধ্যমার ধারণা বলতে টাইপ 7 যেটা মধ্যমার ধারণা, এখন এখানে মধ্যমা বলতে আমরা কি জানি, এটা যদি একটু আগে আলোচনা করি, যে আমাদের এই হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? ধরে নিলাম এই যে এই একটা ত্রিভুজ, লেটস সে এটা এই যে এ বি সি, এই যে একটা ত্রিভুজ। ওকে, এখন আমাকে যদি বলে যে এই যে এ বি সি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে যে কোনো একটা শীর্ষ থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে অপোজিট বাহু বলতে কি আমরা ধরলাম এই যে বি সি, যেটা তাহলে বি আর সির ঠিক মিডল পয়েন্ট যেটা হলো ধরলাম এই যে এটা, তাহলে এই যে এ থেকে অর্থাৎ অপোজিট শীর্ষ থেকে এ থেকে এই যে ধরো এই পয়েন্টটা, যেটাকে আমরা ধরো পয়েন্ট লেটস সে ডি দিলাম, তাহলে এই যে এ আর ডি যোগ করলে স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে যেটা হবে, এটাকে বলা হবে এডি মধ্যমা। তাহলে আমরা মধ্যমা ধারণাটাকে বুঝতে পারছি। প্রথমত মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দিয়ে যে রেখাটা যাবে, এটাকে বলবো আমরা মধ্যমা। তো একইভাবে কি মধ্যমা কয়টা হতে পারে বলতো, তিনটা হতে পারে না? যে আমাদের কি বলা হয়, এই যে আমাদের এসি, তাদেরও মধ্যমা কি হতে পারে, লেটস সে আমাদের এটা হতে পারে ঠিক মধ্যবিন্দুটা, এটাকে আমরা নাম দিলাম ই। তাহলে এটার সাথে কাকে মিলাবো, অপোজিটে যে আছে, দেখো ই এর অপোজিটে কি বি, তাহলে আমরা কি করবো, এই যে বি এর সাথে ই কে মিলাবো, তাহলে এটা হচ্ছে বি মধ্যমা। একইভাবে যদি আমাকে বলে এই যে এ বি, তাহলে এ বি এর মধ্যবিন্দু কোনটা হবে, এই যে এটা ধরে নিলাম আমরা, এটা মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু নাম দিলাম এফ। তাহলে এটার সাথে কার মিলবে, অপোজিটে যেটা আছে, এই যে অপোজিটে মিলাও যদি দেখো, অবশ্যই এই বিন্দু দিয়েই আসবে। ক্লিয়ার কথাটুকু? তাহলে এই হচ্ছে আমাদের মধ্যমা, যে এ ডি বি কিংবা সি এফ, এদেরকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বললাম আমরা, যে একটা শীর্ষ থেকে তার অপোজিট বা বিপরীত বাহুতে, যে বিপরীত দিকের পাশে যে বাহুটা আছে, তার ঠিক মধ্যবিন্দু দিয়ে যেই রেখাটা আঁকা যাবে, এটাকে বলা হবে তার মধ্যমা। ওকে, তো আমরা এই হচ্ছে মধ্যমা ধারণা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটাতে আসলে কি করবো আমরা, যে আমাদের মেইন কথা হচ্ছে যে এখন এই মধ্যবিন্দুগুলো আমাকে জানতে হবে, এটা প্রশ্ন আমাকে দেয়া থাকবে না। ওকে, যে কোনো আমাদের শীর্ষগুলো সবসময় আমরা দেখি যে আমাদের ত্রিভুজের এ বি সি এইভাবে শীর্ষগুলো দেয়া থাকবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে মধ্যমাগুলো কিভাবে বের করবো। ওকে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই ক্ষেত্রে দেখো আমরা যে কোনো দিয়ে মানে যেটা দিয়ে বের করে প্রসেস একই। তো আমরা যদি একটু সূত্রটা দেখি, যে আমাদের যেই শীর্ষটা ধরে নাও আমাদের বি সি এর মধ্যমা আমরা বের করতে যাচ্ছি, আমরা বোঝার জন্য ধরে নিলাম যে x1 কমা হচ্ছে y1, এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 কমা y2। ওকে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসলে যে তারা আমাদের এই যে ডি বা তাদের যে মধ্যবিন্দু, সেটা কিভাবে বের করবো, সেটা বের করার স্থানাঙ্ক হচ্ছে প্রসেস হচ্ছে ডি, বা আমরা যদি বলি মধ্যবিন্দু, এখানে ডি দিয়ে জাস্ট বোঝাচ্ছি এটা ই এফ বা যেটাই। যখন আমরা করবো, যদি আমাকে ই বিন্দু বের করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের এ আর সি দেওয়া থাকবে। যদি এস বিন্দু বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে এ আর বি দেওয়া থাকবে। ওকে, সো আমাদের খেয়াল করো যে আমাদের ডি বা অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম যে মধ্যবিন্দু যদি আমরা বের করি, কি হবে, আমরা যেটা করবো ভুজদ্বয়ের গড় এবং হচ্ছে কোটিদ্বয়ের গড়। এটা কি সূত্র, ভুজদ্বয়ের গড় কমা কোটিদ্বয়ের, প্রথমে তো ভুজ বসে পরে কোটি বসে, আমরা জানি স্থানাঙ্কে। সো প্রথমে কি করবো, আমরা ভুজদ্বয়ের গড় করবো। এখন গড় বলতে কি, গড় বলতে আমরা বুঝি যে যোগ করে, অর্থাৎ ভুজ তাহলে কি আছে x1 আর x2,
এদের গড় বলতে কি বোঝাবে, যোগ করে দুইটা যোগ করছে দুই দ্বারা কি ভাগ, তাহলে আমাদের মধ্যবিন্দু কিভাবে বের করবো, যে x1 + x2 বাই একইভাবে কোটি দ্বয়ের গড়, সিমিলার ভাবে কোটি কে কে আছে বলো, y1 এবং কে y2, তাহলে এখানে কি করবো আমরা y1 যোগ y2 যোগ করে দুই দ্বারা ভাগ। এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলা। ওকে, আশা করি আমরা মধ্যমা এবং মধ্যবিন্দু কিভাবে বের করে এই ধারণাটা আমরা পাইছি। তো এক্ষেত্রে আসা আমাদের যে লাস্ট টাইপের যে আমাদের অঙ্কটা সেটা একটু দেখি। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো এ বি সি এত এত, তাহলে বলছে ত্রিভুজটির মধ্যমা এডি, দেখো তোমাকে বলে দিবে তাই না, মধ্যমাকে এডি নির্ণয় করতে বলছে। তাহলে এডি বলতে কি, এখন আসা অবশ্যই তাহলে এডি মধ্যমাটা কি, মাত্রই আমরা জাস্ট এক্সপ্লেইন করলাম, পুরো ত্রিভুজটা আঁকতেছি না, তোমরা যদি চিত্র আঁকতে বলো অবশ্যই আঁকবে। তাহলে আমাদের এই যে এরকম একটা তাই না, যে এ বি সি, তাহলে আমাদের বলছে এডি, তাহলে তুমি বুঝতেই পারতেছো মধ্যমাটা এ থেকে কার উপরে আসবে, মধ্যমা মানে বিপরীত বাহুর উপরে যাবে এই, তাহলে এটা হচ্ছে সেই মধ্যমা, তাহলে এটাই হবে এডি। এটার দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। এখন আসলে তাহলে আমার কাজটা কি, যে ডিটা কার মধ্যবিন্দু, খেয়াল করতো বিসি এর না, তাহলে আমি কি করব, বি আর সি তো আমাকে দেয়াই আছে, তাহলে আমার কাজটা কি বিসি এর মধ্যবিন্দু। ওকে, এখন আমাকে যদি বলতো প্রশ্ন যদি বলতো বিডি, তার মানে অর্থ বোঝাচ্ছে কি, আমরা অলরেডি এক্সপ্লেইন করলাম বি থেকে ডি এর মানে আমাদের বি থেকে অপোজিট যে বাহু আছে অর্থাৎ এ সি এর উপর তাহলে মধ্যমা হতো, তাহলে মধ্যবিন্দু যেটা বের করতাম সেটা কাকে দিয়ে বের করতাম, এ আর সি কে দিয়ে। যদি বলতো আমাকে সিডি বা যে কোনো একটা নাম, অর্থাৎ তাহলে কি সি থেকে অপোজিট বাহু যেটা আছে এ বি, তার উপরে হচ্ছে আমরা মধ্যমাটা আঁকবো, তাহলে এই মধ্যবিন্দুটা কার হইতো তখন এ আর বি। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যেহেতু আমাদেরকে এডি বলছে, তাহলে এ থেকে অপোজিট বাহুর উপরে মধ্যবিন্দু আঁকতে হবে, তাহলে মানে রেখাটা আঁকতে হবে মধ্যবিন্দু দিয়ে, তাহলে অপোজিট বাহুটাকে বি আর সি দিয়ে, এই জন্য মধ্যবিন্দু কার হবে বি আর সি। তাহলে মাত্র আমরা শিখে আসলাম মধ্যবিন্দু কিভাবে বের করে বলো, তাহলে কি বলবো আমরা বিসি এর মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু, এটাকে আমরা নাম দিলাম ডি। তাহলে বুঝতে পারছি যে এক্ষেত্রে যে এটাই বলবে এ বি এ ডি, এটাই না, এটাকে আমাকে বি ডি বলতে পারতো, সি ডি বলতে পারতো, বা বি ই সি এফ এভাবে বলতে পারতো। যখন যে মধ্যবিন্দুটা লাগবে ওটা আমাকে বের করতে হবে। তো বিসি এর মধ্যবিন্দু কি বলো, বলছিলাম ভুজদ্বয়ের গড়, তাহলে ভুজ কি বলো আমাকে, বিসি এর বেলায় এই -4 প্লাস কত 2 বাই 2 গড়, কমা কোটিদ্বয়ের গড়, তাহলে কোটিদ্বয়ের গড় কি 2 + 5 মানে 2 + 5 বাই 2। এই তাহলে এটাকে যদি আমরা বসাই বা কত আসবে, এটাকে -4 + 2 করলে কত, -2 বাই কত 2, দ্যাট ইজ দেখবা ক্যালকুলেট করলে কত -1, এবং একই দিকে 5 যোগ 2 অর্থাৎ 7 বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ডি বিন্দু। এখন বলো তোমার কাছে কি কি আছে, এ বিন্দু আছে, ডি বিন্দু আছে, তাহলে এডি দূরত্ব বের করে দিলেই তো এডি মধ্যমা পেয়ে গেলাম। তাহলে কি আর কোনো সমস্যা আছে আমাদের? দেখো এই ক্ষেত্রে আমাদের তাহলে কি করব, সুতরাং এডি মধ্যমা দৈর্ঘ্য, খুব সিম্পল, কিন্তু জাস্ট আমাদের মধ্যমা সূত্রের মধ্যে জানা থাকলে হয়ে যাবে, এডি মধ্যমা দৈর্ঘ্য। ওকে, তাহলে কি করবো আমরা এ আর ডি কে দিয়ে, তাই না, তাহলে এ ডি, তাই তো, এই এ এর সাথে ডি এর হিসাবে, যে ডি এর হিসাবে তো আমরা যে কোনো একটা করলেই হলো, ডি থেকে যদি বাদ দিলে এর তাহলে আমার কত আসবে -1 মাইনাস কত 2 হোল স্কয়ার প্লাস কত আসবে 7/2 মাইনাস ডি এর কথা বল, এ ডি এর কথা বলছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে +1 হোল স্কয়ার। জাস্ট এখন এটাকে আমরা ক্যালকুলেটরে যদি বসাই দিই যা আসবে তাই হবে। তাহলে বলো কত আসবে আমাদের, -1 - 2 তে কত আসে -3, আমাদের কত লিখবো -3 তার কত স্কয়ার প্লাস, তাহলে কত এরপর কত আসে বলো 7/2 + 1, সেটা আমরা এইভাবে ইনপুট দিই যে এই যে আমাদের 7 বাই হচ্ছে আমাদের কত 2 দেন কত +1। ওকে, তার উপরে কি স্কয়ার দিয়ে ইকুয়াল স্কয়ার, তাহলে দেখো এই যে মানটা সরাসরি চলে আসবে। তাহলে কত আসবে এটা 3√13 বাই কত, তাই না, কত ছিল 3√13/2, শেষ। এটাই হচ্ছে আমাদের মধ্যমান ধারণ। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি সবাই। ওকে, তো আসলে এরপরে যেটা আমরা বলতেছিলাম যে এই রেডের মধ্যবিন্দু দিয়ে আমাদের পরবর্তী যেটা এই যে এখানে বলছি আমরা যে ঢাকা বোর্ডতেই সেই রেডের একটা প্রশ্ন আসছে, খুব সুন্দর একটা প্রশ্ন। তো এই প্রশ্ন আমরা একটু সমাধান করি, একটু মানে আমাদের এক্সেপশন বইয়ে সরাসরি নাই, কিন্তু প্রশ্ন একটু বুঝতে হবে এই মধ্যবিন্দু কনসেপ্ট থেকে। কি বলছে দেখো, এ বি সি বিন্দু তিনটি, এ বি সি ডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু হলে, রম্বসের শীর্ষবিন্দু একটু আগে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ রম্বস বা বর্গ, সেক্ষেত্রে কি হবে আমাদের যে কি বলে যে চতুর্ভুজের যে ধারণাটা আর কি। তো রম্বসের বেলায় আমরা বলছিলাম কি চার বাহু সমান হবে বা কর্ণগুলো কি হবে অসমান হবে, এবং যাই হোক এক্ষেত্রে চতুর্ভুজের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ রম্বস বা বর্গ বা আয়তের কথা যদি বলি, তাদের যে বৈশিষ্ট্য সেটা কি, যে কর্ণদ্বয় কি হয়, যে তাদের কি বলে সমকোণে, বা যেটা হচ্ছে মেইন কথা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এই কনসেপ্টে যে আমরা এটা দেখি, এই যে ধরে নাও আমরা হচ্ছে ধরে এটা না, ধরো এই যে আমরা যেটা বর্গের কথা বলি, এই বা আয়ত যাই বলি, আয়ত ধরে নিলাম যে এই এ বি সি ডি। এখন এই ক্ষেত্রে আমাদের কি হবে বলো, এই যে এ সি আর বি ডি কর্ণ দুটাকে যদি আমি ছেদ মানে আমরা আঁকি, তাহলে তারা কি করছে পরস্পর একটা পয়েন্টে মিলবে, এটাকে আমরা নাম দিব ও।
এক্ষেত্রে এই কথাটাই যে চতুর্ভুজের বৈশিষ্ট্য হচ্ছে কর্ণগুলা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তার মানে কি আমাদের এই যে এ ওর যেই মান সি ওর মান কি হবে, সিমিলার হবে, যে ওই কর্ণটা সমান দুই ভাগে ওই বিন্দুটা দ্বারা বিভক্ত হবে। তাহলে এই যে এই বিন্দু দ্বারা আমাদের এ ও মানে এ সি টোটালটা দুই ভাগে ভাগ হবে, তার মানে এ ওর যা ভ্যালু আসবে সি ও বা ও সি এর মান একই আসবে। একইভাবে আমার বি ওর মান যা আসবে ও ডি বা ডি ওর মান তাই আসবে। বুঝা গেছে? তার মানে ওই একটা নির্দিষ্ট কর্ণ মাঝের ওই বিন্দুর দ্বারা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে কথাটুকু? এই ধারণাটাই আমরা এক্ষেত্রে কাজে লাগাবো চতুর্ভুজের বেলা। ওকে, তাহলে আসো আমরা একটু যদি ধারণাটা নেই, কি বলছে, একটা রম্বসের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত। জাস্ট আমরা এমনি বোঝার জন্য যদি পয়েন্টগুলো আঁকি, হ্যাঁ, আমরা এক্সাক্ট আঁকতেছি না, এমনি এমনি জাস্ট আমরা আঁকি, হ্যাঁ, আমরা এক্সাক্টলি আঁকতেছি না। তোমাকে এমনি জাস্ট চিত্র যদি আঁকতে বলো অবশ্যই তখন তোমরা গ্রাফ পেপারে আঁকবে, বাট আমরা জাস্ট এমনি যদি ধারণা দিই, মনে করো এই যে আমাদের একটা রম্বস, তাই না, এই কথার কথা যে এটা হচ্ছে আমাদের একটা রম্বসের মতো বোঝার জন্য ধরলাম যে এ বি সি ডি। ওকে, তাহলে এখন দেখো কি কি দেয়া আছে। এ বলছে 2,5, তাহলে আমরা এ কত রাখবো বলো, 2,5। ওকে, তারপরে বলো বি, বি কত 5,9, তাহলে বি এর স্থানাঙ্ক কত 5,9। দেন সি এর স্থানাঙ্ক, সি আমাকে বের করতে বলছে, তাহলে ডি, ডি কত দেওয়া আছে বলো 6,2। কথা ক্লিয়ার এতটুকু যে এই দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে চাওয়া কি, চাওয়া হলো এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবো, এই ধরনের আমাদের বইয়ে সরাসরি দেয়া নাই, যেটা বললাম আমাদের এসএসসির বইয়ে আমাদের এটা সরাসরি দেয়া নাই, কিন্তু এখন কিভাবে করবো আমরা এটাকে, এখন দেখো এটা আমরা সেই মধ্যবিন্দু মাত্র যেটা শিখলাম সেই ধারণা দিয়ে করবো। কিভাবে, তাহলে অলরেডি আমরা বললাম এই যে কর্ণ হবে চতুর্ভুজে যে সি অর্থাৎ রম্বসের বেলার ক্ষেত্রে, আর হচ্ছে আমাদের বিডি, এই কর্ণ দুইটা কোন বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দু ও তে ছেদ করছে। তাহলে আমরা অলরেডি বলে আসলাম কি এ ওর যা মান সি ওর তা মান, তার মানে আর বি ওর যা মান ডি ওর তা মান। তাহলে অবশ্যই বলতো যে এই রেখাটা এই পাশে যদি এই টোটালটা হয়, আমার মনে করো হচ্ছে আমাদের এ বি একটা হচ্ছে আমাদের দুটো বিন্দু দেয়া, টোটালটার মান হচ্ছে মনে করো 2 মিটার। তাহলে এমন একটা পয়েন্ট সি, সেটা এই পাশে 1 মিটার করতেছে, এই পাশে 1 মিটার, সমান দুই ভাগে ভাগ করতে, তাহলে অবশ্যই সিটা কি ঠিক মাঝে আছে না, অর্থাৎ সিটা কি অবশ্যই এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের ডি আছে আর বি আছে, এবং যেহেতু বি ও আর ডি ও সমান, তাহলে অবশ্যই ওটা বা ওই পয়েন্টটা কি হবে, বিডি এদের মধ্যবিন্দু হবে। যেহেতু আমরা বললাম যে সেটা কি হয়, সমদ্বিখণ্ডিত হয় কর্ণগুলো। ওকে, তাহলে যেহেতু এটা সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে ওটা অবশ্যই বিডি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা এটাকে যদি বলি, দেখো যে আমাদের কি হবে, এটা যে ও বিন্দু কি হবে, বিডি এর মধ্যবিন্দু, ও বিন্দু হবে বিডি এর কি মধ্যবিন্দু। এখন আমরা যদি মধ্যবিন্দু বের করি, সুতরাং ও এর স্থানাঙ্ক আমরা কি বলবো, ও একটু আগে আমরা বললাম মধ্যবিন্দু কিভাবে বের করে, ভুজ দ্বয়ের গড় কমা কি কোটি দ্বয়ের গড়। তাহলে ভুজ দেখো এই যে বিডি এর কথা বলছি আমরা, এখন কেন বিডি করলাম আগে, দেখো অ্যাকচুয়ালি আমাকে সিটা বের করতে হবে, সিটা নাই, ওটা পরে আসতেছে, তো যেটা আমি জানি তার মাধ্যমে আগে করবো। এখন এক্ষেত্রে যদি আমি এ সি জানতাম, আমাকে যদি বলতো ডি বা বি এর স্থানাঙ্ক, তাহলে আমরা কাকে বের করতাম আগে, এ সির মাধ্যমে আমরা হচ্ছে ওটাকে আগে বের করে আসতাম। তাহলে দেখো যেহেতু আমি বি আর ডি জানি, এই জন্য যেই দুটো জানা মান আমার, তার মাধ্যমে আগে হচ্ছে স্থানাঙ্ক বের করতে হবে। আমাদের এই যে বি আর ডি জানা, তার মধ্যে আমরা বিডি এর মাধ্যমে হচ্ছে আমরা ওর বিন্দু স্থানাঙ্ক বের করবো। এখন যেটা বললাম, যেটা মধ্যবিন্দু যেহেতু ওটা বি আর ডি এর, তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করে, ভুজ দ্বয়ের গড় এবং কোটি দ্বয়ের গড়। তাহলে ভুজ কত বলো 6 প্লাস 5/2, আর কোটি কত 8 প্লাস 9/2। ওকে, 8 প্লাস কত 9/2, কত দাঁড়াইলো 6 6 5 কত আসবে না 11, 11/2, 8 আর 9 মানে 9 কত আসে 70, 8 17, 17/8। এই হচ্ছে আমাদের ও। এখন ধরো যে আমরা এই যে ধরে নিলাম, আমরা লিখবো যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো, আমরা ধরে নিলাম কিছু একটা যে আলফা কমা বিটা। ওকে, দেখো আলফা কমা বিটা ধরে নিলাম আমরা। এখন দেখো তো যে আমাদের ও বিন্দু কিন্তু একটাই, তাই না, ও বিন্দু করে একটা, অর্থাৎ তাদের ছেদ বিন্দু তো একটাই, দুইটা রেখার এই কর্ণ দুইটা। তো এক্ষেত্রে আমাদের বি ডি দিয়ে আমি বের করলে যেই বিন্দুটা আসছে, অবশ্যই সিটা কি আবার এ সি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি যে এখন এ সি এর স্থান মানে মধ্যবিন্দু যেটা ও, সেটা কি হবে, তাহলে আমরা যদি বলি যে সিটাকে আমরা ধরে নিচ্ছি তাহলে কত আলফা কমা বিটা, তাহলে আমরা কি বলতে পারি এ সি এর মধ্যবিন্দু সেটা কি হবে বলতো, এ সি এর মধ্যবিন্দু। তাহলে এ সি এর মধ্যবিন্দু কিভাবে বের করব, ওই যে বললাম আমরা ভুজ দ্বয়ের গড় কমা কোটি দ্বয়ের গড়, সি কত ধরে নিয়েছি আমরা আলফা কমা বিটা। আমরা কি বলতে পারি বলো, এ দেওয়া আছে 2, তাহলে কি বলবো আলফা প্লাস 2/2 কমা কত বিটা প্লাস 5/2। এখন বলো তো এটা কি, এ সি এর মধ্যবিন্দুটাই কি আবার ও না, এবং অলরেডি কিন্তু আমরা ও এর ভ্যালু কিন্তু এখানে বের করে আসছি। আমি বুঝতে পারছি, তাহলে আমরা কি বলতে পারি এটাই হচ্ছে ও এর স্থানাঙ্কটা না।
তাই বুঝতে পারছি সবাই আশা করি। তাহলে আমরা এই জন্য এটাই বলবো, যেহেতু কি বললাম যে বিডি এর মধ্যবিন্দু ও সেটা অলরেডি বের করে আসছে, আবার এসি এর তো মধ্যবিন্দু ওই, তাহলে এসি এর মধ্যবিন্দু এইটা বের করে নিলাম এবার আমরা, এবং এটা অলরেডি আমার বের করা আছে, ওর স্থানাঙ্ক হচ্ছে এত 11/2,17। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি, এটা সমান এটা। তাহলে আমরা এখানে যেটা বলবো, শর্ত মতে কত বলবো আমরা, দেখো 11/2 কমা হচ্ছে 17/2, এটা যেহেতু ও এবং এটাই আবার ও এর স্থানাঙ্ক, তাহলে কত বলবো আমরা, আলফা প্লাস 2/2 কমা বিটা প্লাস 5/3। তাহলে বুঝতে পারছি। এখন দেখো দুইটা স্থানাঙ্ক যেহেতু সমান, তার মানে কি এটার যা ভুজ এটার ভুজ তাই, যেহেতু সমান বলছে, এবং এটার যা কোটি এটারও কোটি কি তাই, এজন্য দুইটা সমান। তাহলে আমরা কি বলতে পারি বলো, যে সুতরাং 11/2 ইকুয়ালস টু বলবো কি আমরা, আলফা প্লাস 2/2। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি, দুই পাশ থেকে নিচে 2 কাটা, তাহলে এবং 2টা এই পাশে মাইনাস হয়ে গেলে কি হবে, যে 11 - 2 ইকুয়ালস টু আলফা। তাহলে সুতরাং আলফা ইকুয়ালস টু কি দাঁড়াইলো, আলফা দাঁড়াচ্ছে 9। ওকে, তাহলে ভুজ পেয়ে গেলাম, আমাদের সি বিন্দু হচ্ছে 9। একইভাবে আমরা যদি করি এখানে, আবার এক্ষেত্রে কত 17/2, এটা সমান কত আসতেছে, বিটা প্লাস 5/2। তাহলে দেখো একইভাবে 2 কাটা, তাহলে আমরা 5টা পাশে মাইনাস হবে, তাহলে বিটা কত বলবো, 17 - 5। তাহলে 17 - 5 কত আসবে, 12। সুতরাং আমরা কি বলতে পারি বলতো, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরে নিয়েছিলাম, আলফা কমা বিটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আলফা কত 9 কমা বিটা কত। সো এই হলো আমাদের সি বিন্দুর স্থান। সেই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ে দেয়া নাই সরাসরি, বাট মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে আসবে। সো অবশ্যই খুব ভালো করে করতে হবে। রিসেন্ট সময় আমাদের 23 সালে এই প্রশ্নটা পরীক্ষা ছিল, তো খুবই ইম্পর্টেন্ট এটা। সো এখন আসলে যে এই যে তাহলে বুঝতে পারছি আমরা এটা। এখন দেখো এই যে যদি হয়তো আমাদের খুব বেশি লাগবে না, তারপর একটু বলে দিই, এখানে একটা টেকনিক আছে। দেখো এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা যেটা করতে পারি, যদি এমসিকিউ বলে, আবার অবশ্যই তো সিকিউ করা যাবে না, তো যদি এমসিকিউ বলে আমরা এই টেকনিক দিয়ে সি এর স্থানাঙ্কটা মুখে মুখেই করে ফেলতে পারি। ওকে, মুখে মুখে আমরা কি করতে পারি, সি এর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। কিভাবে, এবার দেখো সেই টেকনিকটা শিখে, তোমাকে যেটা বের করতে বলছে অর্থাৎ সি, তাই না, এটা মুখে মুখে জাস্ট এমসিকিউতে যদি এরকম আসে, বাট তোমাদের লেভেল আসলে আসবে কম, তারপর তোমার অঙ্কটা আসলে হয়েছে কিনা এটা বোঝার জন্য তোমাকে এই টেকনিকটা মাথায় রাখবে, যে হ্যাঁ আমার আসলে অঙ্কটা হয়েছে কিনা বুঝতে পারবো। কিভাবে, দেখো তুমি যেই দুইটা জানো একটু ভালো করে খেয়াল করো, আমি শর্টকাটটা লিখতেছি না, জাস্ট মুখে বলতেছি, বুঝাচ্ছি। তো দেখো আমি সি বের করব, কিভাবে করব, তুমি হচ্ছে যে যেই দুইটা কর্ণ বরাবর যে দুইটা জানো তাদের আগে ভুজ বের করতেছি আমরা সি এর, তাহলে ওই কর্ণ বরাবর তাদের ভুজগুলা কি করবা, যোগ করবা, যে দুইটা জানো। তাহলে কত কত জানি আমি, এই যে বিডি কর্ণ দুইটারই জানি, তাহলে সেই দুটাকে যোগ করবো, তাহলে 6 আর 5, তাহলে যোগ করলে কত আসবে বলো, 6 + 5। ভুজের হিসাব করতেছে আগে, তার থেকে সি এর অপোজিট তুমি যেটা বের করতেছো তার অপোজিটে যেটা, তার ভুজটাকে বিয়োগ করো। আরেকবার বলি, কি বললাম, যে আমরা যে কর্ণ দুইটাই যে বরাবর যে দুইটাই স্থানাঙ্ক জানা থাকবে, ভুজ বা কোটি একই নিয়মে, তাদের ভুজ বের করলে ভুজ, কোটি বের করলে কোটি, ভুজ সেই জানা দুইটা ভুজকে যোগ করে তার থেকে যারটা বের করতেছে তার অপোজিটে যেটা সেটাকে বিয়োগ করবো। তাহলে খেয়াল করো তো, 5 + 6, তার থেকে বিয়োগ করবো কত আমরা, এই যে ক্ষেত্রে আমাদের অপোজিটে আছে যেটা, তার ভুজ হচ্ছে 2। একইভাবে তাহলে আমরা যদি কোটি বের করি, তাহলে কোটি কত আসবে বলো, এক্ষেত্রে জানা দুটা কোটি কত, 8 + 9, তাহলে আমরা কি লিখবো, জানার কোটি 8 + 9। ওকে, তারপরে মাইনাস করবো কি, অপোজিটে যেটা আছে তার কোটি, অপোজিটে তার কোটিটা কত, 5। তাহলে এখন দেখো তুমি যোগ করে 6 আর 5 কত, 11, 11 থেকে 2 বাদ দিলেই কত, এই যে আমাদের 9। একইভাবে যদি আমরা বলি 8 + 9 কত, 17, 17 থেকে যদি আমি 5 বাদ দেবো কত আসবে, এই যে হচ্ছে 12। ওকে, মানে জাস্ট তোমাকে আসলে ধারণা দেওয়া হয়েছে যে আসলে আমরা অঙ্কটা যেন হয়েছে কিনা এটা বুঝতে পারি। অবশ্যই সিকিউতে তার এভাবে বলা যাবে না, করে দেখাইতে হবে বিস্তারিত, আর কোনো কারণে যদি এমসিকিউতে আসে তাহলে যেন আমরা এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। তো আমাদের এই ছিল এই পর্যন্ত আমাদের টাইপগুলা, হ্যাঁ, এবং এখানে লাস্টে কিছু এমসিকিউ দেওয়া ছিল। সো এমসিকিউ গুলো অলরেডি আমরা আশা করি তোমাদের প্রায় প্রিভিয়াস লেকচারে 5-6টা পর্যন্ত মনে হয় আমরা এমসিকিউ দেখানো হয়েছিল। সো আর হচ্ছে আমাদের এক্ষেত্রে 2-3টা এমসিকিউ বাকি আছে এখানে, 2-3টা হচ্ছে আমাদের এমসিকিউ বা কয়েকটা এমসিকিউ আমাদের বাকি আছে। এমসিকিউ, আচ্ছা একটু যদি আমরা একটু এমসিকিউ বলি, দেখো তো 6 পর্যন্ত আমাদের পূর্বের লেকচারে আমরা বলছিলাম, 7 থেকে যদি বলি, হ্যাঁ একটু শর্টলি আমি বলে দিই আমরা, হ্যাঁ তোমরা জাস্ট ক্যালকুলেশন একটু করে ফেলে রেজাল্টটা পেয়ে যাবা। কি বলছে দেখো তো, যে 3, -6 এই বিন্দু থেকে x অক্ষের যে দূরত্ব, তো আমাদের সেই 3, একটু আগে আমরা বললাম x অক্ষ থেকে দূরত্ব কি ওই বিন্দুর y, এবং অবশ্যই কি তার শুধু মানটাকে নিতে হবে। তাহলে x অক্ষ থেকে যে শর্টকাট আমরা এমসিকিউ তে করতেছি শর্ট প্রসেসে, তাহলে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে 6, এবং ওই বিন্দুর সাথে এই বিন্দু কি বলছে, যে এত বিন্দু থেকে x অক্ষের দূরত্ব 6, ও এত বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব সমান। তাহলে এই বিন্দুর সাথে মূল বিন্দুর দূরত্ব, তাহলে আমাদের এই বিন্দুর সাথে মূল বিন্দু কি, আমরা মূল বিন্দু জানি কি 0,
0। এবং আবারও বলতেছি যারা পূর্বের লেকচার একটু দেখো, একটু কাইন্ডলি দেখে আসো যে আমাদের পূর্বের লেকচারে আমরা বলছিলাম যে মূল বিন্দু যদি হয় তাহলে এমসিকিউ জন্য আমরা তাড়াতাড়ি করতে পারি, সেটা কি যে মূল বিন্দু দুইটা বাদ হয়ে যাবে, তাহলে কি রুট ওভার অফ ওইটা ওগুলার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস কি -4 স্কয়ার, যদি আমাদের মাইনাসটা আবার খেয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক বুঝতে পারছি? এটা এমসিকিউ আসলে আমাদের টাইম সেভ করবে, কিন্তু দ্রুত করতে হবে আসলে। সো বা তুমি যে নরমালিও করো একই কথাই। তো এই হচ্ছে আমাদের এই পয়েন্টের সাথে মূল বিন্দু দূরত্ব, তাহলে এই পয়েন্টের সাথে মূল বিন্দু দূরত্ব কত, এটা এই দুটো দূরত্ব প্রশ্নে কি বলছে সমান, মানে এখন এখান থেকে আমার কাজ হচ্ছে যোগ বিয়োগ করে a এর মান বের করা। তাহলে প্রশ্ন বলছে আমাকে a এর মান কত, তাহলে আমরা জাস্ট হিসাব করলে যে এখন স্কয়ার যদি করে দিই 6 স্কয়ার ক্যালকুলেট করে দেখব 36, a স্কয়ার প্লাস 4 স্কয়ার কত 16, তাহলে আমাদের কি হবে 36 মাইনাস কত 16, তাহলে 36 মাইনাস 16 তে কত আসবে বলো, 36 মাইনাস 16 হচ্ছে আমাদের 20 সমান a স্কয়ার। তাহলে যদি আমরা a কে করি তো a সমান কি নরমালি প্লাস মাইনাস আমরা দিব, কিন্তু যদি আমাদের প্রশ্নে এমসিকিউ তে প্লাস মাইনাস না থাকে তাহলে শুধু যেটা আছে ওটাই দেখাবো। ওকে, তাহলে এখানে আমাদের +20। ওকে, আশা করি আমরা এই এমসিকিউটা বুঝতে পারছি সবাই। ওকে, একইভাবে দেখো যে অক্ষদ্বয় দ্বারা এত বিন্দুগামী রেখার খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। এখন এটার মানে কি, এটা প্রশ্নটা একটু চিত্র, এই জন্য বলছিলাম যে আমরা গ্রাফিক্যাল ধারণাটা আসলে আমাদের খুব ভালো থাকতে হবে। -2, কোথায় আছে, ধরো 1 2 x এর নেগেটিভ দিকে y এর কোনো ভ্যালু নেই, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের -2, 0 বিন্দু, তাই না? এবং বলো b কত 0,2, তাহলে 0,2 কোথায়, x এর কোনো ভ্যালু নেই মূল বিন্দু থেকে শুরু করে, y এর পজিটিভ দিকে 2 ঘর, তাহলে 1 2, তাহলে এই হচ্ছে আমাদের b সে। তাহলে এই যে a b রেখাটা, এখন দেখো এই রেখাটাকে তো আমরা বর্ধিত করলে এরকম অসীম পর্যন্ত যাচ্ছে, আমাকে কতটুকু চাইছে বলছে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশ, তাহলে অক্ষ দুই দ্বয় মানে কি যে x অক্ষ আর y অক্ষ, তাহলে x অক্ষ আর y অক্ষ দ্বারা খণ্ডিত অংশ কতটুকু, এই যে এতটুকু, তাই না? এইটুকু হচ্ছে দুইটা অক্ষ দ্বারা আমাদের কি খণ্ডিত অংশ, দ্যাট ইজ সহজ করে যে সেই a b এর মানটাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করে দিব, যে আমাদের এই যে a b যেটা a b এর মানটাকে কি করব আমরা বের করে দেব, a b শেষ। তাহলে a b কত আসবে বলো 0, যদি পরেরটা থেকে বাদ দিই যে 0 মাইনাস আছে প্লাস কি হবে 2, তাহলে 0 প্লাস 2 হোল স্কয়ার প্লাস কত আমাদের 2 মাইনাস কত 0 হোল স্কয়ার। এই তাহলে কি আসবে, এটা 0 এর সাথে যোগ করলে 2 2 স্কয়ার কত আসবে 4, প্লাস একইভাবে 2 থেকে 0 বাদ দিলে 2 এর 2 স্কয়ার কত 4। এগুলো তোমরা ক্যালকুলেটরে বসাই দিলেই হবে, এটা নিয়ে আসলে টেনশন করার দরকার নেই, তুমি জাস্ট ক্যালকুলেটরে যদি বসায় দাও রেজাল্ট চলে আসবে। তাহলে 4 আর 4 কত 8, 8 কে যদি ক্যালকুলেশন করো দেখবা সে হচ্ছে 2√2, তাহলে आंसर আসবে কত 2√2। ওকে, বুঝতে পারছি আশা করি। তো দেখো এই যে a এত b এত বিন্দু দুটি হলে ab বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত। এখন দেখো এই জায়গাটা আমাদের একটু ত্রিকোণমিতি আমাদের হচ্ছে পরিমিতি আমাদের কাজে লাগাতে হবে, যে a b দুইটা বিন্দু হলে ab বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্র, তাহলে আমাকে জাস্ট ধরে নাও যে এই যে a আর b এরকম পয়েন্ট, এটা চিন্তা করি যে a আর b, তাহলে তাহলে হ্যাঁ শেষ a আর b, তাহলে ab দ্বারা উৎপন্ন বাহু কোনটা, এটা। ওকে, তাহলে ab দ্বারা উৎপন্ন বাহু হচ্ছে আমাদের এটা, এই দ্বারা উৎপন্ন হচ্ছে যে বর্গক্ষেত্রের কথা বলছি, তাহলে এটাকে যদি আমরা কাল্পনিক ভাবে চিন্তা করি বর্গের কি জানি আমরা চার বাহু সমান, তাহলে ab এর যা মান হবে প্রত্যেকটা বাহুর মান কি হবে তাই হবে না আমাদের, বলো যেহেতু বর্গ বলছে। তাহলে অ্যাকচুয়ালি a আর b তোমাকে দাও, তাহলে তুমি কি ab এর দৈর্ঘ্যটা বের করতে পারবো না আগে, বলো? তাহলে ab এর দৈর্ঘ্য কি হবে আমাদের, বলো যে আমাদের যে হিসাব করি আমাদের কত -1, বা আমরা যদি প্লাসটা থেকে একটু আগে বাদ দিই তাহলে মাইনাস গুলো অ্যাভয়েড হয়ে গেল, 1 মাইনাস আছে কি হবে +1 স্কয়ার, প্লাস কত সিমিলার ভাবে 1 মাইনাস আছে +1 স্কয়ার। ওকে, কত আসবে বলো 1 1 কত 2 2 স্কয়ার কত আসবে 4, আর 1 + 1 কত 2 2 স্কয়ার কত 4 4 4, ওর ক্যালকুলেশন যদি একটু করি কত আসবে 8 আসবে। ওকে, মানে √8 যেটাকে করলে আগের মধ্যে 2√2 আসবে। এখন আমাকে চাইছে কি আসলে যে √8 কে যদি করো, দেখো ক্যালকুলেটর কত 2√2, এগুলো জাস্ট তোমরা যেটা বললাম যে ক্যালকুলেটর বসায় দিলে হয়ে যায়, জাস্ট কনসেপ্টটা যদি একটু আমরা বুঝতে পারি। এখন আমাকে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণ মানে কি এটা, এবার এক্ষেত্রে আমরা পরিমিতিতে পড়ে আসছি যে বর্গের কর্ণের সূত্র কি আমরা পড়ছি, যদি দুইভাবে করা যায় আসলে, যদি পরিমিতির সূত্র অ্যাপ্লাই করে দ্রুত হয়, আবার সেটা কিভাবে আসে সেটা হয়তো তোমরা পরিমিতির পার্টটা দেখলেই বুঝবা যে কিভাবে আসতেছে, যে আমাদের বর্গের কর্ণের সূত্র কি √2 × a মানে বাহুর দৈর্ঘ্য, এগুলো একটু দ্রুত হবে যেহেতু আমাদের আসলে এমসিকিউ। আর আরেক ভাবে আমরা এটা কিভাবে আসে সেটাই, যে আমাদের এই মানটাও যদি a হয় তাহলে বর্গের 4 বাহুই সমান, এই মানটাও a, তাহলে কর্ণ যদি আমরা এটার কথা বলি এটা কি হবে পিথাগোরাস অ্যাপ্লাই করলে, অর্থাৎ এটা যদি c হয় ac, তাহলে ac কি হবে বলবো সবাই, যে ac এর মান যদি আমরা একটু দেখাই এখানে কত ac, দেন ac কি √ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার কত হবে 2 a স্কয়ার, রুট করলে কি হবে √2 হচ্ছে √2 a স্কয়ার, রুট হচ্ছে a, এই জন্য আমরা সরাসরি বলি √2। তুমি এভাবে করতে পারো, যদি তুমি সূত্র ভুলে যাও বেসিক দিয়েও করতে পারো, জাস্ট আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করে। ওকে, তো বুঝতে পারছি কথাটা। তাহলে √2 a বলো, এর মান আমরা অলরেডি কত বের করলাম, একটা বাহুর মান কত 2√2, তাহলে √2 × 2√2। এই হচ্ছে আমাদের হিসাব। এখন এটা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে √2 × 2 2 গুণ আসবে 4, এটা তোমরা ক্যালকুলেটর করে ফেলো। ওকে, আমি জাস্ট মনে করে ফেললাম, এই হচ্ছে আমাদের 4 এর, এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। ওকে, তো এইভাবে আসলে বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করতে পারি। হ্যাঁ, আরো কিছু আমরা এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসবো পরবর্তী লেকচারগুলোকে।
আমরা হচ্ছে কিছু এমসিকিউ আছে এবং আগামী পরের লেকচারগুলোতে আমরা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার প্রায় আমাদের শেষ। আমরা পরবর্তী যে 11.2 সেই অধ্যায়টাকে আমরা বিভিন্ন টাইপে কিংবা বিভক্ত করে আমরা নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং হচ্ছে এই ক্লাসটা সুন্দর মতো করে ফেলো। তো আগামী নেক্সট পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।